আজ রাইসার সঙ্গীত ফাংশন। সবাই যে যার মতো ডান্স প্র্যাকটিস করায় ব্যস্ত। কে কার সাথে আর কোন গানে নাচবে সেগুলো সিলেকশনে ব্যস্ত। রাইসার রুমে মেয়েরা ডান্স প্র্যাকটিস করছে। সারা বারবার ট্রাই করেও গানের সাথে ডান্স স্টেপ মেলাতে পারছে না। শেষে রাগ করে সারা বেডের উপর দুম করে বসে পড়ল। গাল ফুলিয়ে বলল, ধুর, করবই না ডান্স, আমি কিছুই পারি না। মায়া সারার কাছে গিয়ে মুচকি হেসে বলল, আরে আমার কিউটি আপুটা রাগ করেছে কেন? আরে এটা তো সামান্য ব্যাপার, তুমি একটু ট্রাই করলেই বেড়ে যাবে। সারা অভিমানী সুরে বলল, কিছুই পারবো না, কখন থেকে টিভি দেখে দেখে ট্রাই করছি, হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে হেল্প করছি। সারা খুশি হয়ে বলল, সত্যি আপু, তুমি শিখাবে আমাকে? ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। চলো চলো, আগে তুমি আমাকে একটু ডান্স করে দেখাও, তারপর আমি করছি। মায়া ওর ওড়নাটা কাঁধের উপর দিয়ে এনে কোমরের কাছে বেঁধে নিল। মিউজিক প্লেয়ারে গান প্লে করে গানের সাথে সুন্দর ভঙ্গিতে নৃত্য পরিবেশনে শুরু করলো মায়া। ন্যানো ওয়ালে ন্যানো, ন্যানো ওয়ালে নে ছাড়া মানকা পেয়ালা। মায়ার এত সুন্দর নৃত্য দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অরণ্য তখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। রাইসার রুম থেকে মিউজিকের শব্দ শুনে অরণ্য কৌতূহলবশত সেদিকে তাকালো। দরজার খোলাই ছিল। গানের সাথে নৃত্য করা মায়াকে দেখে অরণ্যের হৃদস্পন্দন থমকে গেল। মায়ার এই নতুন রূপ দেখে অরণ্যের মাঝে এক অন্যরকম ছন্দের দোলা দিচ্ছে। মায়াকে এই মুহূর্তে ওর কাছে কোনো অপ্সরা লাগছে। মেয়েটির মাঝে কি আছে কে জানে। যত দিন যাচ্ছে ততই যেন নতুন নতুন রূপে গুণে মোহিত করে তুলছে ওকে। যেন ধীরে ধীরে রক্তের সাথে মিশে যাচ্ছে ওর সন্ধ্যামালতি। এখন যে নিঃশ্বাসটাও তার নামে বের হয়। রাত 8টা। সঙ্গীতের অনুষ্ঠান পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। জমকালো আয়োজনে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে। সবাই শ্বাসসজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। স্টেজের সামনে সবাই বসে আছে। একটু পরে সাহিল ওখানে মাইক নিয়ে উপস্থিত হলো। সবার বলাতে শুরু করলো, তো সাহেবান, মেহেরবান, কদরদান, পানদান, থুকদান, আপনার জান আমার জান সবার জান, জানের জান প্রিয়জন, আমাদের পুরো খানদান, সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সঙ্গীত অনুষ্ঠান। তো আমরা সবাই জানি আজকে রাইসার বিয়ের সঙ্গীত অনুষ্ঠান। তো সেই উপলক্ষে আজ এখানে নাচ গানের আয়োজন থাকবে। তবে তবে দেয়ার ইজ এ টুইস্ট। সাধারণ নাচ গান তো সবাই করে, তাতে কি আর মজা আছে? তাই আমরা আজকের অনুষ্ঠানে একটা ইন্টারেস্টিং টুইস্ট দেব। টুইস্টের নাম হলো রিভার্স টার্ন। এই টুইস্টের থিম হলো ওল্ড স্টাররা ইয়ং হবে আর ইয়ং স্টাররা ওল্ড হবে। মানে যারা ওল্ড স্টার মানে বড়রা আজকের কার গানে সেইভাবে করে নাচবে, আর ইয়ং স্টাররা আগের দিনের গানে সেইভাবে নাচবে। সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আর হ্যাঁ, সবাইকে কিন্তু কোনো না কোনো পার্টনারের সাথে ডান্স করতে হবে, এটাই নিয়ম। সবাই যার যার পার্টনার সিলেক্ট করে নাও। তো শুরু করা যাক। সাহিলের কথায় সবাই তালি বাজালো। তারপর কে কার পার্টনার হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইহান এসে ইরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইরাপতি, এই অধমের ডান্স পার্টনার হবে। এই সিঙ্গেল বেচারার তুমি ছাড়া আর কোনো ভরসা নেই। ইরিনও মুচকি এসে রাজি হয়ে গেল। সারা বেচারি এদিকে ওদিকে ঘুরে ঘুরে ডান্স পার্টনার খুঁজছে, কিন্তু ওর পছন্দসই কাউকে পাচ্ছে না। হঠাৎ সাহিল পিছন থেকে এসে সারার কানে ফু দিয়ে বলল, কিরে, ডান্স পার্টনার খুঁজছিস বুঝি? সারা হক চুকিয়ে পিছনে ঘুরে বলল, আপনি? হ্যাঁ আমি। বাই দ্য ওয়ে, আমিও কোনো পার্টনার পাচ্ছি না, আমার জন্য একটা পার্টনার খুঁজে দিস তো। কথাটা বলে সাহিল চলে যেতে নিলেই সারা কিছু একটা ভেবে তড়িৎ গতিতে সাহিলকে ডাকলো। সাহিল থেমে গিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর স্বাভাবিকভাবে সারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? সারা কাচুমাচু করে বলল, না মানে বলছিলাম যে আমারও না পার্টনার নেই, আপনারও নেই, তাই
কেমন হয় যদি আমরা দুজন পার্টনার হয়ে যাই? তাহলে আর আমাদের কষ্ট করে পার্টনার খুঁজতে হবে না, তাই না? ভালো না আইডিয়াটা? সাহিল মনে মনে খুশি হলেও উপরে উপরে গম্ভীর ভাব ধরে বলল, তুই যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু তুই আমার সাথে ম্যাচ করতে পারবি তো? আমি কিন্তু অনেক ভালো ডান্স করি। সারা অতি কনফিডেন্সের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, চল তাহলে প্র্যাকটিস করি। হ্যাঁ হ্যাঁ, চলুন। সারা নিজের উপর অনেক প্রাউড ফিল হচ্ছে। কেমন বুদ্ধি খাটিয়ে সে সাহিল ভাইকে রাজি করলো। কেউ কি পারতো এমন করতে? বাহ সারা, আই অ্যাম প্রাউড অফ ইউ। প্রায় সবাই তাদের ডান্স পার্টনার খুঁজে নিয়ে পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে, তবে দুজন ব্যক্তি এসবের ধারের কাছেও নেই। তারা বসে শুধু সবারটা দেখে যাচ্ছে। তারা আর কেউ না, মায়া আর অরণ্য। ওরা দুজন দুপাশে বসে সবার কার্যক্রম দেখে যাচ্ছে। ইহান অরণ্যের পাশে বসে বলল, কিরে মামা, এমন দেবদাসের মতো বইসা আছোস কেন? আর ভাবি কই, তোরা ডান্স করবি না? রিয়ার কথা জিজ্ঞেস করায় অরণ্যের প্রচুর বিরক্ত বোধ হলো। এখন এই ইহানকে কিভাবে বলবে? ওই মেয়েটার সাথে ডান্স তো দূরের কথা, ওর পাশাপাশি থাকতেও অসহ্য লাগে। তবুও ইহানকে বুঝ দেওয়ার জন্য বলে উঠল, ওর নাকি পা ব্যথা শুনলাম, তাই ও ডান্স করবে না। কস কি? এখন তাইলে তুই কার লগে ডান্স করবি? আরে বাদ দে না, সবাই যে নাচতে হবে এমন কোনো কথা নেই। এমনিতেও আমার এসবের মুড নেই, তোরা নাচ না। রাইসা বলে উঠল, এটা কি বলছো ভাইয়া? আমার বিয়েতে তুমি নাচবে না? এটা কিন্তু ঠিক না, তোমাকে তো নাচতেই হবে। ভাবি নেই তো কি হয়েছে, অন্য কারোর সাথে নাচো। সারা ফট করে বলে উঠল, ভাইয়া তুমি মায়া আপুর সাথে ডান্স করো, মায়া আপুরও কোনো পার্টনার নেই, দুজনের পার্টনার হয়ে যাও। সারার কথায় মায়া অরণ্য দুজনেই চমকে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। অরণ্যের মনে মনে খুশি লাগলেও উপরে কেমন রিয়াকশন দিবে তা বুঝে উঠতে পারছে না ও। আর মায়া তো এখনও ওর বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। সারার কথায় বাকি সবাই সায় দিয়ে ওদের একসাথে নাচতে বলল। সবার কথায় আর মায়া মানা করতে পারল না, অগত্যা রাজি হয়ে গেল। আর অরণ্যের তো মানা করার প্রশ্নই আসে না। মায়ের কাছে যাওয়ার কোনো উসিলায় সে দূরে সরাতে চায় না। সবাই রেডি হওয়ার শেষ, ডান্স পারফরমেন্স শুরু হলো। তো সবার প্রথমে সিনিয়রদের দিয়ে শুরু হলো। প্রথমে আসলো অরণ্যের বাবা মা। রায়হান আর তনিমা বেগমের ড্রেস আপ দেখে সবাই হা হয়ে গেল। রায়হান হোসেন আজকালকার ছেলে মেয়েদের মতো ফ্যান্সি প্যান্ট এবং শার্ট পরেছে, আর উপর রং বেরঙের একটা জ্যাকেট পরেছে, চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ, যেমনটা সিঙ্গার বাদশা পরে থাকে। আর তনিমা বেগম লাল পেরে সাদা শাড়ি পরেছে, জ্যাকলিনের মতো করে। মিউজিক চালু হতেই তনিমা বেগম আগে আগে হেলে দুলে হেঁটে যাচ্ছে, আর রায়হান তার পেছনে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে হাত নাচিয়ে গাইছে। ওদের ডান্স দেখে সবাই জোরে জোরে তালি বাজাতে লাগলো। সাহিল মুখে আঙুল দিয়ে শীষ বাজিয়ে বলল, জিও মামা, কি পারফরমেন্স দিয়েছেন, একদম জমে ক্ষীর হয়ে গেছে, যাকে বলে পয়সা উসুল পারফরমেন্স। আর মামি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন একদম। তনিমা বেগম বেচারি লজ্জায় লাল হয়ে গেলেন। এরপর আসলেন সাজ্জাদ আর এলিসা বেগম। তাদের ড্রেস আপ দেখে তো সবাই আরও এক দফা হা হয়ে গেলেন। সাজ্জাদ রক স্টারদের মতো জিন্স প্যান্ট, হাত কাটা টি শার্ট, গলায় চেইন, চোখে ফ্যান্সি সানগ্লাস। আর এলিসা বেগম পরেছে জিন্স প্যান্ট, টি শার্টের উপরে লেদার জ্যাকেট, চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে চশমা, হাই হিল। এলিসা বেগম ফরেনার হওয়ায় তার এসব পরে অভ্যাস আছে। অতঃপর মিউজিক চালু হতেই তারা ডান্স শুরু করে দিল। এলিসা বেগম সাজ্জাদের চারিদিকে ঘুরে ঘুরে নানান ভঙ্গিতে নেচে গাইল। ওদের ডান্স শেষে সবাই আবারও তালি বাজালো। সাহিল আবারও শীষ বাজিয়ে বলল, বাহ মামা, ক্যা বাত হে মামা। সত্যি বলছি মামা, তুমি হচ্ছ রিয়েল হিরো, এক্কেরে রয়্যাল বেঙ্গল টাইগার। সাহিলের প্রশংসায় সাজ্জাদ বাবু যেন সত্যি সত্যি নিজেকে বাঘ মনে করছেন। ইহান বলে উঠল, এলিসা মামি, আপনাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এলিসা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন,
ধন্যবাদ, ধন্যবাদ। এরপর এলেন সাহিলের মা বাবা। তারাও ওয়েস্টার্ন ড্রেস আপ করে হাই রেটেড গাবরু গানটাতে নাচলেন। এবার এলো ছোটদের পালা। তো সবার আগে ডাকা হলো ইহান আর ইরিনকে। ওরা সাদা কালো যুগের মতো ড্রেস আপ করেছে। ইহান ঢিলাঢালা একটা প্যান্ট শার্ট পরেছে আর ইরিন একটা সিম্পল জর্জের শাড়ি পরেছে। গান চালু হলো। ইরিন শাড়ির আঁচল ধরে লাজুক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে আর ইহান ওর পিছু পিছু যেতে যেতে গাইছে लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, भर के आँखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। ওদের পারফরমেন্স শেষও সবাই তালি বাজালো। তারপর এলো সাহিল ছাড়া। সারা পুরনো দিনের নায়িকাদের মতো পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরেছে, মাথার উপর বিশাল বড় খোপা করে, চোখে মোটা করে কাজল দেওয়া। সাহিল আর পিচ্চি পরিটার থেকে নজর সরাতেই পারছে না। সাহিলও আগের দিনের মতো স্ট্রেট প্যান্ট পরেছে, শার্ট ইন করেছে। গান শুরু হতেই ওরা নেচে নেচে গাইতে লাগলো मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ওদের ডান্স শেষে সবাই করতালি বাজালো। সারা খুশিতে গদগদ হয়ে নিজেই তালি বাজাতে লাগলো। সারার খুশি দেখে সাহিলও তৃপ্ত। এবার পালা এলো মায়া অরণ্যের। ওরা দুজন স্টেজে এলো। মায়া একটা কালো শাড়ি পরেছে আর অরণ্য ঢোলা ঢালা কালো রঙের কোট প্যান্ট পরেছে, প্যান্ট টাকুনুর উপরে উঠানো। গান চালু হতেই দুজনে একটা ছাতার নিচে দাঁড়িয়ে গাইতে শুরু করলো प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर कोई डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं कहाँ मंजिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर एक डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं कहाँ मंजिल। গান গাইতে একজন আরেকজনের চোখে আটকে গেল ওরা। চোখের ভাষায় দুজন দুজনার মনের ব্যক্ত অনুভূতিগুলো বোঝাতে চাইছে, যেন আশেপাশের কোনো কিছুর হুঁশ নেই ওদের। এই মুহূর্তটাতেই ওদের বিরাজ। সবার করতালির আওয়াজে ঘোর কাটল ওদের। নড়ে চড়ে উঠে সরে দাঁড়ালো ওরা। এভাবেই নাচ গানের মাধ্যমে সঙ্গীত অনুষ্ঠান শেষ হলো। রাত 12টা প্রায়। অরণ্য ছাদে এসে দাঁড়িয়ে আছে। তখনকার মুহূর্তটা বারবার চোখের সামনে ভাসছে। মায়ের চোখেও কিছু একটা দেখতে পেয়েছিল, কিন্তু ও যা ভাবছে তা কি সত্যি? মায়ের চোখের ভাষা কি সেটাই ছিল যেটা আমার মন বলছে, নাকি আমি ভুল ভাবছি? ভাবনার মাঝেই হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেল অরণ্য। ভ্রুকুচকে পাশে তাকিয়ে দেখল ইহান দাঁড়িয়ে আছে আর ওর পেছনে সাহিল। ইহান বলে উঠল, এত রাতে এখানে কি করছিস? নতুন বউ রেখে রাত বিরাইতে বাইরে ঘোরাঘুরি করস কেন? ভাবসাব তো সুবিধার মনে হচ্ছে না তোর। কাহিনী কি কত? অরণ্য থতমত খেয়ে বলল, কি আর হবে, কিছুই না, এমনি একটু ফ্রেশ হাওয়া নিতে এসেছিলাম। ইহান এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখ অরণ্য, ভনিতা করে লাভ নেই। তুই সবাইকে বোকা বানাতে পারিস, আমাকে না। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর ভালো মন্দ সব না বললেও বুঝতে পারি আমি। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? বিয়ের পর থেকে তোকে কেমন বিষণ্ণ আর অন্যমনস্ক দেখছি। আগেও কয়েকবার তোকে জিজ্ঞেস করেছি, কিন্তু তুই এড়িয়ে গিয়েছিস। তবে আজকে তোকে বলতেই হবে, ঘটনা কি? কি হয়েছে তোর?
সাহিলও বলে উঠল, হ্যাঁ ভাইয়া, আমিও বিষয়টা খেয়াল করেছি। কি হয়েছে ভাইয়া বলো আমাদের। এভাবে নিজের মাঝে না থেকে কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করো, হয়তো আমরা তোমার কোনো হেল্প করতে পারবো। অরণ্য সামনের দিকে তাকিয়ে বলল, এমন কিছুই না, তোরা হয়তো একটু বেশি ভাবছিস। কথা বলতে বলতেই হঠাৎ অরণ্যের নজর গেল নিচে। নিচে মায়া একা একা সুইমিং পুলের কাছে হাঁটছে। আপাতত নিচে আর কোনো লোকজন নেই, সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়েছে। মেয়েটারও কি আমার মতো ঘুম আসছে না? তাই বুঝি বাইরে হাঁটতে এসেছে? তার তো আবার রাত অনেক পছন্দ। অরণ্য তাকিয়ে দেখছে মায়াকে। মায়া আনমনা হয়ে সামনের দিকে তাকিয়ে বেখেয়ালিভাবে হাঁটছে। হঠাৎ নিচে পিচ্ছিল কিছুর উপর পা পড়ায় মায়ার পা পিছলে গেল, আর শরীরের ব্যালেন্স রাখতে না পেরে মায়া পিছলে গিয়ে সুইমিং পুলের পানিতে পড়ে গেল। মায়া সাঁতার জানে না বিধায় পানিতে ছটফট করতে লাগলো। এসব দেখে অরণ্য স্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল ওর। মস্তিষ্ক শূন্য হয়ে এলো অরণ্যের। অরণ্য চিৎকার করে বলল, মায়া! অরণ্য এক ছুটে পাগলের মতো দৌড়ালো নিচে যাওয়ার জন্য। অরণ্যকে এভাবে যেতে দেখে ইহান আর সাহিল ঘাবড়ে গিয়ে ওরাও ওর পিছনে দৌড়ালো। অরণ্য প্রচণ্ড বেগে দৌড়ে নিচে এলো। আজকের এতটুকু পথ যেন ওর 1000 মাইল মনে হচ্ছে। অরণ্য সুইমিং পুলের কাছে এসে দেখল মায়া এতক্ষণে ছটফট করাও বন্ধ করে দিয়েছে। অরণ্য এক মুহূর্তও দেরি না করে পুলে ঝাঁপ দিল। সাহিল আর ইহানও এসে ওখানে এসে দাঁড়ালো। আসল ঘটনা কি সেটাই বোঝার চেষ্টা করছে ওরা। একটু পরেই অরণ্য মায়াকে কোলে করে পানির ভেতর থেকে বের করে নিয়ে এলো। মায়া এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অরণ্য মায়াকে পুলের পাশে শুইয়ে দিয়ে 2 হাতে মায়ার মাথাটা ধরে পাগলের মতো বলতে লাগলো, মায়া, এই মায়া, ওঠো, চোখ খোলো প্লিজ। কিচ্ছু হবে না তোমার সন্ধ্যা মালতী, আমি কিচ্ছু হতে দেব না তোমার। অরণ্য 2 হাত একসাথে করে মায়ের পেটের উপর চাপ দিয়ে পেটের পানি বার করতে লাগলো আর বারবার মায়াকে ডাকছে। ইহান আর সাহিল অরণ্যের মায়ার জন্য এমন পাগলামি দেখে প্রচণ্ড অবাক হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। মায়ের পেটের পানি অনেকটা বেরিয়ে গেছে, তবুও এখনও মায়ের জ্ঞান ফিরছে না। অরণ্য যেন আরও উন্মাদ হয়ে যাচ্ছে। ভয়ে হাত পা কাঁপছে ওর। অরণ্য আবারও 2 হাতে মায়ের মুখটা ধরে মায়ের কপালের সাথে কপাল লাগিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলতে লাগলো, ওঠো না সন্ধ্যা মালতী, প্লিজ ওঠো না, চোখ মেলে তাকাও, তোমার কিছু হতে পারে না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এখনও যে তোমাকে অনেক কথা বলা হয়নি সন্ধ্যা মালতী, যেসব কথা যে তোমাকে শুনতে হবে, প্লিজ ওঠো না, প্লিজ প্লিজ। কথাগুলো বলতে বলতে অরণ্যের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইহান আর সাহিল যেন অবাকের শীর্ষে। তাদের জীবনে কখনো তারা অরণ্যকে এভাবে কাঁদতে দেখেনি। আর আজ কিনা একটা মেয়ের জন্য এভাবে কাঁদছে, তাও আবার নিজের বউয়ের বোনের জন্য। কিন্তু কেন? এসব হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে ওদের। তবে আপাতত মায়ের জ্ঞান ফেরানোটা বেশি জরুরি। তাই ইহান বলে উঠল, অরণ্য, আই থিঙ্ক মায়াকে মাউথ টু মাউথ দিতে হবে, কিন্তু কে দিবে? আমরা তো। বাকি কথা বলতে পারল না ইহান। ইহানের প্রথম কথাটা শোনার সাথে সাথে অরণ্য কোনো ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মায়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে মাউথ টু মাউথ দেওয়ার শুরু করে দিল। এটা দেখে ইহান আর সাহিল যেন এবার পুরো বাকরুদ্ধ হয়ে গেল। ওরা আর কোনো কথাই বলতে পারল না। কিছুক্ষণ মাউথ টু মাউথ দেওয়ার মাঝেই হঠাৎ মায়া কেসে উঠল। মায়ের জ্ঞান ফেরা দেখে অরণ্যর আটকে থাকা নিঃশ্বাসটা যেন এতক্ষণে আজাদ হলো। মহামূল্যবান কিছু ফিরে পাওয়ার খুশি ভেসে উঠল অরণ্যের মুখমণ্ডলে। মায়া চোখ খুলে তাকালো, তবে এখনও সব কিছু কেমন ঝাপসা লাগছে ওর কাছে। জ্ঞান ফিরলেও পুরোপুরি ঘোরটা কাটেনি ওর। মায়াকে চোখ মেলে তাকাতে দেখে অরণ্যে হঠাৎ অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে মায়াকে 2 হাতে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরল। অরণ্যের আপাতত কোনো হুঁশ নেই ও কী করছে। ও তো শুধু ওর মায়াকে ঠিক দেখে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। ওর মায়ের কিছু হলে যে সে বেঁচে থেকেও মরে যেত, জীবন্ত একটা লাশ হয়ে যেত সে। অরণ্য মায়াকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি ঠিক আছো মায়া? মায়ার মাথাটা এখনও কেমন ঘুরছে। ও ভালো করে কিছু ঠাউর করতে পারছে না।
ওর সাথে কি হয়েছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করছে ও। তাইও কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমি। মায়ের হঠাৎ খেয়াল হলো ওর শরীর পুরো ভেজা, আর ভেজা কাপড়ে ওদের সামনে এভাবে থাকতে প্রচুর অস্বস্তি লাগছে ওর। মায়া জড়সড় হয়ে বসে হাত ভাঁজ করে নিজেকে ঢাকার চেষ্টা করছে। অর্ণ ব্যাপারটা বুঝতে পেরে ওর গায়ের কোটটা খুলে মায়ের কাঁধের উপর দিয়ে পরিয়ে দিল। মায়া ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কিন্তু মাথাটা অতিরিক্ত ভার হওয়ায় শরীরে ব্যালেন্স রাখতে পারছে না ও। হাঁটতে নিয়ে কেমন যেন পড়ে যেতে নিচ্ছে। সেটা দেখে অরণ্য হঠাৎ মায়াকে পাজা কুলে তুলে নিল। অর্ণের এখনও কাজে চমকে গেল মায়া। পানিতে ভিজে মায়া এমনিতেই কাঁপছে, তার উপর অরণ্যের ছোঁয়ায় যেন আরও কেঁপে উঠল মায়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি 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 করছেন? ছাড়ুন প্লিজ, আমি একাই যেতে পারবো। অরণ্য ভাবলেশীনভাবে মায়াকে কোলে নিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ কত পারছিলে তা তো দেখতেই পারছিলাম। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো, না হলে কিন্তু এক আছাড় দিয়ে ফেলে দিব বলে দিলাম। কে বলেছিল এত রাতে এখানে একা একা আসতে? খুব বীর বাহাদুর দেখাতে মন চায় তাই না? আমি যদি তখন না দেখতাম তাহলে কি হতে পারতো সে ধারণা আছে তোমার, ইডিয়েট একটা। অরণ্যকে এইভাবে শাসন করতে দেখে কেন যেন মায়ের অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যেন অতি আপন কেউ তার অধিকার নিয়ে বকছে ওকে। আচ্ছা, এই লোকটা আমার জন্য এত পেরেশান হচ্ছে কেন? শুধু কি আমি তাদের বাড়ির মেহমান বলে, নাকি অন্য কিছু? অরণ্য মায়াকে রুমে এনে সোফায় বসিয়ে দিল। সারা আর রাইসা ঘুমে কাদা হয়ে আছে, তাই ওদের আর ডাকলো না। মায়াকে বসিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। কথাটা বলে অরণ্য চলে যেতে নিলেই মায়া পেছন থেকে বলে উঠল, শুনুন। অরণ্য ফিরে তাকিয়ে বলল, বলো। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। অরণ্যর বলতে ইচ্ছে হলো, আমি তোমার না, আমার নিজের জন্য বাঁচিয়েছি। কিন্তু সেটা আর না বলে সৌজন্যমূলক হাসি দিল। মায়া বলে উঠল, আর আপনিও জলদি চেঞ্জ করে নিন, না হলে জ্বর আসতে পারে। অরণ্য মুচকি হেসে চলে গেল। কাহিনীর নাম মায়ারণ্য, পর্ব 14, লিখেছেন মেহরু মানুর। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।